আমরা নৈক ভীরুর জাত, দেবনাকো হতে দেশ বেহাত, কবে লিখেছিলেন সুভাষ মুখোপাধ্যায়। আর আজ ভয়কে জয় করা অন্য রকমের একটা যুদ্ধ দেখলো লালবাজার। জুনিয়র ডাক্তারদের 22 ঘন্টা আন্দোলনের চাপে শেষ পর্যন্ত মাথা নোয়ালো পুলিশ। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে অবশেষে নথি স্বীকার পুলিশে। খুলল তালা শেকল, সরল 9 ফুট উঁচু লৌহ কপাট। প্রতীকী শিরদাঁড়া সামনে রেখে সিপির হাতে সিপিরই পদত্যাগের দাবিপত্র তুলে দিলেন আন্দোলনকারীরা। একই দাবি মানতে কেন 22 ঘন্টা সময় নিল লালবাজার? দ্বিতীয় প্রশ্ন। লালবাজারের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা উঠতেই পথে নামলেন বেসরকারি হাসপাতালের ডাক্তারবাবুরা। পাটুলি থেকে উল্টোডাঙ্গা বাইপাস বরাবর 17 কিলোমিটার লম্বা নজিরবিহীন মানববন্ধন সিনিয়র চিকিৎসকদের। কাল আরজি করে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে যোগ দেবেন নির্যাতিতার পরিবারও। আরও জোরালো হচ্ছে আন্দোলন। তৃতীয় প্রশ্ন। গত বছর মার্চে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না নেয়ার অভিযোগ টালা থানার বিরুদ্ধে। শেষমেশ আদালতের নির্দেশে শুরু হয় পুলিশি তদন্ত। এপ্রিল মাসে সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়ে দেয় টালা থানা। কিসের স্বার্থে বারবার সন্দীপকে আড়াল করার চেষ্টা করে আসছে প্রশাসন? চতুর্থ প্রশ্ন। দুদিন আগেই সরকারি সম্মান ফেরানোর দাবি তুলে সতীর্থদের কটাক্ষ করেছিলেন কাঞ্চন মল্লিক। আজ সরকারি পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে ক্রমেই বাড়ছে সরকারের অস্বস্তি। পঞ্চম প্রশ্ন। বিধানসভায় পাশ হলো সরকারের আনা ধর্ষণ বিরোধী বিল। প্রমাণ লোপাটের অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারী। পাল্টা নরেন্দ্র মোদী দেশের লজ্জা বললেন মুখ্যমন্ত্রী। এই রাজনৈতিক তরজায় হারিয়ে যাবে না তো সুবিচারের দাবিটা? তবে শুরুতেই দেখাবো আজ ফিয়ার্স লেনে জুনিয়র ডাক্তারবাবুদের ফিয়ারলেস আন্দোলনের মুখে কিভাবে নথি স্বীকার করল পুলিশি রক্তচক্ষু। দেখুন। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তার কাছে তারই পদত্যাগ দাবি। নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো কলকাতা। দেখা করার পর আমাদের সাথে আমাদের ডেপুটেশন সম্বলিত যে কপি, সেই কপি আমরা তাদের পরিষ্কার যে 9, 10 তারিখ এবং 12 এবং 14 তারিখের যে আরজি করের বুকে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা তার রেজিগনেশন দাবি রেখেছি। তাহলে এই রেজিগনেশনের যে ডেপুটেশন সম্বলিত কপি সেটা তার সামনে পড়া হয়। শুরু থেকে শেষ, সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর, নিজেদের অবস্থানে অনড় থেকে শেষ পর্যন্ত লালবাজারকে কার্যত ঝুঁকতে বাধ্য করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। প্রথমে খোলা আকাশের নিচে রাত কাটানো, তারপর বৃষ্টি ভেজা অবস্থায় পুলিশকে লৌহ কপাট সরাতে বাধ্য করলেন তারা। সিদ্ধান্ত হয়েছে যে এই রেলিং কিন্তু পুলিশ আধিকারিকরা সরিয়ে নিচ্ছেন। এখানে আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছেন এখান থেকে 100 মিটার দূরে। আমি উল্টো দিকে ছবিটা দেখাবো। এখান থেকে 100 মিটার দূরে দেখো ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা রয়েছেন। ওই অবধি আন্দোলনরত চিকিৎসকদের যাওয়ার অনুমতি কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা দাঁড়িয়েছিলেন ফিয়ার্স লেনের ক্রসিং এ। সেখান থেকে 100 মিটার দূরে তুমি দেখো হিউম্যান চেন করে কলকাতা পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন। ঘন্টা লাগলো এই সিদ্ধান্ত নিতে যে ব্যারিকেড খুলে 22 জনকে যেতে দেওয়া হবে এবং মিছিল এগোবে। ব্যারিকেড খুলে দেওয়া হবে, লৌহ কপাট খুলে নেওয়া হবে এবং সেই লৌহ কপাট খুলে সেই মিছিল এগিয়ে যাবে। শুরু থেকেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের 3টি দাবি ছিল। 1, পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে এসে অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন, সেখানে তাঁকে স্মারকলিপি পড়ে শোনানো হবে এবং তিনি সেটি গ্রহণ করবেন।
দুই, যদি তা না হয় তাহলে চিকিৎসকদের মিছিলকে লালবাজারের দিকে আরও এগোতে দিতে হবে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিং স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত। সেখান থেকে চিকিৎসকদের প্রতিনিধি দল লালবাজারে যাবে। আর তৃতীয় বিকল্প ছিল পদত্যাগ করতে হবে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। শেষমেশ 22 ঘন্টা বাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের লাগাতার চাপের মুখে দ্বিতীয় বিকল্প বেছে নিল কলকাতা পুলিশ। আমি কথা দিচ্ছি স্যার, আমি ব্যারিকেডটা তুলে আরেকটু এগোতে দেবেন আমাদের। আমরা ব্যারিকেডটা তুলে আমাদের এগোতে দেবেন স্যার। তারপরে আমরা আশা করছি আমাদের দিক থেকে সদিচ্ছাই থাকবে, আর যখন ভিতরে যাবেন তো স্ন্যাপ হবে, স্ন্যাপ। খুলে ফেলা হলো লৌহ কপাট। লালবাজারের দিকে মিছিল করে 100 মিটার এগিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা। হাতে ফুল আর প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজারের পথে এগোলেন চিকিৎসকরা। এই মুহূর্তে কিন্তু একেবারে দেখতে পাচ্ছি যে বিচার চেয়ে লালবাজারের উদ্দেশ্যে জুনিয়র চিকিৎসকেরা এবং একে একে প্রত্যেককে দেখতে পাচ্ছি আমরা, তারা কিন্তু হাতে হাত ধরে রয়েছে এবং যে প্রতীকেরা শিরদাঁড়া বানিয়ে নিয়ে আসছেন তারা সেই শিরদাঁড়া নিয়ে তারা এই মুহূর্তে লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শিরদাঁড়া আর ফুল দুটো নিয়ে যাচ্ছে। লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের কাছে তার পদত্যাগের দাবি করেন জুনিয়র ডাক্তাররা। সঙ্গে সেই শিরদাঁড়া। 14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন। শেষে প্রশ্ন করি যে উনি কি এই ঘটনার পার্সোনালি উনি কি নৈতিক দায়ভার নিচ্ছেন? তাতে উনি উত্তর দিয়েছেন যে উনি নিজের কাজে সন্তুষ্ট, তবে উনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তিনি তার কাজে ফেল করেছেন এবং তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেই দাবিও উনি হাসি মুখে মেনে নেবেন। জুনিয়র চিকিৎসকদের এভাবে প্রায় 24 ঘন্টা বসিয়ে রাখার তীব্র সমালোচনা করেছেন নিহত চিকিৎসকের মা বাবা। এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে, যে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে, এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24 ঘন্টা 25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে। এবং আজকে তো আমরা ওদের পরিবারের সদস্য হিসাবেই মনে করছি, আমরাও একটু কষ্ট পেয়েছি। আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, এটাই আমরা মনে করছি নৈতিক জয়। কেন বলছি, মানে তারা যে লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে, জানাতে পেরেছে, লিখিতভাবে দিয়েছে, এবং তিনি যা বলেছেন তেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই বলে। কিন্তু সেই যখন পুলিশ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মানলই, তখন তা মানতে 22 ঘন্টা কেন লাগলো? লালবাজারের সামনে থেকে অবস্থান তুলে নিলেও বিচারের দাবিতে আন্দোলন একইভাবে চলবে বলে জানান জুনিয়র চিকিৎসকরা। ময়ূক ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ঢেউ উঠছে, কারাট উঠছে। 9 ফুট উঁচু জগদ্দল লোহার ব্যারিকেড খুলে দিচ্ছে খাঁকি উর্দি। 22 ঘন্টা পর শেকল খুলে পুলিশি লৌহ কপাট যেন নথি স্বীকার করল সমবেত দাবির কাছে। ফিয়ার্স লেন আজ সাক্ষী থাকলো এক ফিয়ারলেস গণ আন্দোলনে। এক ঝাঁক উজ্জ্বল ছেলে মেয়ে একসঙ্গে এক সুরে গেয়ে উঠল উই শ্যাল ওভারকাম। আর তক্ষুনি আকাশ ভেঙে ঝেঁপে বৃষ্টি নামল। না, ম্যাজিক রিয়েলিজম নয়, সত্যি এ ঘটনা আজ ঘটলো আমার আপনার শহরে। তবে আমি আজ এই অনুষ্ঠান শুরু করব একটা ঐতিহাসিক ছবি দিয়ে। 47 বছর আগেকার ছবি। 1977 সালের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনের চিরকালীন শিক্ষণীয় একটা ঘটনা। ক্ষমতাসীন ব্যক্তির সঙ্গে দেখা করে তাঁরই পদত্যাগ চাওয়ার ঘটনা। আজ হুবহু যা বিনীত গোয়েলের সঙ্গে করে দেখালেন জুনিয়র ডাক্তাররা। জরুরি অবস্থা উঠে যাওয়ার পর ইন্দিরা গান্ধী তখনও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আচার্য। জেএনইউ এর আচার্যের পদ থেকে তার পদত্যাগ করতে হবে এই দাবি নিয়ে ছাত্র সংসদের নেতারা তাঁরই সামনে তাঁরই পদত্যাগের দাবিপত্র পড়েন। ইন্দিরা গান্ধী চুপ করে দাঁড়িয়ে পুরোটা শুনেছিলেন, তারপর ঘরে ঢুকে যান। পরের দিনই পদত্যাগ করেন ইন্দিরা গান্ধী। এইবার ছবিটা দেখুন। এই ছবিটায় আরেকটা মজা আছে। এই যে ছাত্রনেতা, জেএনইউ এর যে ছাত্রনেতা এই দাবি সনদটা পড়ছেন তাকে চিনতে পাচ্ছেন কি? তৎকালীন এই ছাত্রনেতা আজ জাতীয় রাজনীতির অন্যতম পরিচিত এবং উজ্জ্বল মুখ সীতারাম ইয়েচুরি।
ইন্দিরা গান্ধী চুপ করে শুনছেন, মুখে হাসি, তারপর ঘরে চলে যান, পরের দিন পদত্যাগপত্র পাঠিয়ে দেন। আমি এই জায়গা থেকে এই অনুষ্ঠানটা শুরু করব। আমি প্রথমেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার কাছে যাব। ডক্টর নাইয়া, এক হচ্ছে যে আপনারা যেটা তুলে দিয়েছেন সেই কাগজটা আমার হাতে আছে, তাতে খুব স্পষ্ট করে 3টে পয়েন্ট দিয়ে আপনারা লিখেছেন যে কেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের আপনারা পদত্যাগ চাইছেন। এক হচ্ছে যে তিনি কলকাতার পুলিশ কমিশনার হিসেবে ক্রাইম সিনের যে পবিত্রতা সেটা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। রিনোভেশন কাজে শুরু হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে যেটা আলোচিত হয়েছে যে ক্রাইম সিন অল্টার্ড হয়েছেন, সেটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আপনারা লিখছেন যে তিনি কলকাতার পুলিশ কমিশনার হিসেবে ব্যর্থ হয়েছেন, তার কারণ একটা স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া তিনি এই বিষয়ে চালাতে পারেননি। 3 নম্বর আপনারা বলছেন যে 14 তারিখ রাতে যে ভয়াবহ আক্রমণের সাক্ষী হতে হয়েছে আমাদের সবাইকে, জুনিয়র ডাক্তারবাবু, সিনিয়ররা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা প্রত্যেককে, সেটা তিনি রক্ষা করতে পারেননি, রুখতে পারেননি। নিঃসন্দেহে ঐতিহাসিক, যে জন্য আমি এত বছর আগের একটা স্টিল ছবি দিয়ে শুরু করলাম, সিপির হাতে আপনারা সিপিরই পদত্যাগ চেয়ে এই দাবি সনদটা তুলে দিলেন। আমি ভিডিওতে দেখছিলাম যে ওই প্রতীকী শিরদাঁড়াটাও নিয়ে গেছিলেন, সেটাও টেবিলের ওপরে রাখা। তো আমি বলছি ওইটা কি লালবাজারই রেখে এলেন? একদমই তাই, আমরা ওটা লালবাজারে রেখে এসেছি। দেখো সুমনদা, যেটা প্রথম শুরু হলো অনুষ্ঠানের আগে থেকে যেটা বললো যে লালবাজার ঝুঁকে গেছে, সত্যি কথা বলতে আমরা লালবাজারকে ঝোঁকাতে যাইনি, আমরা লালবাজারকে মাথা উঁচু করার জন্য গিয়েছিলাম। যে আপনি পুলিশ কমিশনার হয়ে আপনাকে মাথা কারোর আন্ডারে ঝোঁকাতে হবে না, আপনি মাথাটা সোজা করুন, সিটডালার যে অভাব আছে সেটা আমরা পূরণ করার জন্য এখানে আমরা এসেছি। প্রথম কথা হলো যে ঘটনাটা যেদিন থেকে ঘটেছে 9 আগস্ট থেকে, আপনারা জানেন যে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম ঘটনা, যেটা ঘটা কোনোভাবেই উচিত ছিল না। প্রথম থেকে উনি ঘটনা যে ঘটলো সেটা তো প্রিভেন্ট করতে পারলেন না, তারপরেও ডে বাই ডে আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে যে এভরিডে এভরি নিউজ আপনারা বুঝতে পারছেন যে ও ক্রাইম সিন প্রোটেকশনও করতে পারলো না, এবং তারপর 14 তারিখের রাতে মব অ্যাটাক কোনোভাবে প্ল্যান্ড হলো, এবং সেই মব অ্যাটাকটা আপনারা জানেন তার মোটিভটাও মোটামুটি বোঝা যাচ্ছে যে তারা আমাদের আন্দোলনটাকে স্তমিত, মানে সত্য কথা বলাটাকে চাপার জন্য, এবং 2 নম্বর সবাই জানে যে সেমিনার রুমে এভিডেন্স টেম্পারিং করার জন্য ওরা গিয়েছিল। তো প্রতিটা ঘটনাতে আপনি যদি ঘটনাক্রম দেখেন, সেটাতে একটা পুলিশ কমিশনারের যিনি দায়িত্বে আছেন তার একটা ফেলিওর, এবং কোথাও না কোথাও আমার মনে হয়েছিল আমাদের যে ওনার মাথাটা ঝুঁকে যাচ্ছে, তো ওনার একটু সিদ্ধারাটা উঁচু করা। আমাদের যেহেতু ডাক্তার সমাজ, আমরা তো বিভিন্ন মানুষের যেমন রোগেরও ট্রিটমেন্ট করি, আমার মনে হয় ওটা ওনারও ট্রিটমেন্টের দরকার ছিল। এবং আজকের আমি যদি প্রতীকী ভাষায় বলি, সেটা হলো যে হয়তো গোটা বিশ্ব আজকে দেখলো যে হোল স্পাইন কীভাবে সার্জারি করা হয়, পুরো হোল স্পাইন রিপ্লেসমেন্ট সার্জারি আজকে আমরা বিনীত গোয়েল স্যারের কাছে করে এসেছি, এটা আমরা বলতে পারি। 2 নম্বর কথা যেটা বলবো আমি সুমনদা, ভয়টা যেমন একটা কন্টাজিয়াস, মানুষ কিসের ভয়ে এতদিন কথা বলছিল না, এবং অনেক অন্যায় মানুষ সহ্য করে নিয়েছে, এটা আমরা দেখে আসছি। মানুষ সোজা সাহস সিদ্ধালা করে কথা বলতে পারে না। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সেটাও বলতে চাই যে সাহসটা কিন্তু সেরকমই কন্টাজিয়াস। তো এক মানুষ বুঝতে পারছেন যে যখন সাহসের একটা জায়গা আসছে, যে এত প্রোটেক্টেড একটা জায়গা, মেডিকেল কলেজের ভিতরে সেমিনার রুমে অন ডিউটি একজন গেজেটেড অফিসার বসে আছে, সেখানে একজন ডাক্তারের যদি সুরক্ষা ঠিক না থাকে, তাহলে সাধারণ গ্রাম থেকে গ্রামীণতম যে একদম প্রত্যন্ত এলাকায় যদি এরকম ঘটনা ঘটে, তাহলে কিভাবে সিকিউরিটি দিতে পারে? তো আমি ডক্টর নাইয়া যা বলছেন তাতে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে এমনিতে ডাক্তারবাবুরা আমাদের শরীরের রোগ সারান, কিন্তু আজকে ডাক্তারবাবুদের, জুনিয়র ডাক্তারদের, সিনিয়র ডাক্তারবাবুদের রাস্তায় নামতে হয়েছে। এই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে কিলোমিটারের পর কিলোমিটার তারা হাত ধরে মানববন্ধন করে দাঁড়িয়ে আছেন, শরীরের রোগ সারাতে নয়, সমাজের রোগ সারাতে। আর অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনার মাধ্যমে সেটা আমাদের সামনে এলো। এই নির্যাতিতা মেয়েটির মা এবং বাবা তারা আরজি করের আন্দোলনে কাল যোগ দেবেন। আমি সলিল ভট্টাচার্য, প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসবো। সলিলদা, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার্স লালবাজার, এতজন আইপিএস বসেন, আমার অন্য প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে কার্যত একটা নার্ভ সেন্টার। আমি কালকে দেখলাম অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি, ডিসি র্যাঙ্কের এতজন অফিসার এলেন, কথা বলে ফিরে গেলেন। আমি বলছি জুনিয়র ডাক্তারদের যে দাবিটা ছিল, গতকাল যেটা ছিল রাত্রিবেলা তাই ছিল, আজ সকালে তাই ছিল, 22 ঘন্টা পরেও তাই রইল। কালকে বলা হচ্ছিল, আমি শুনছিলাম যে আইপিসি অনুযায়ী 144 ধারা অথবা এই ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা অনুযায়ী 163 ধারা, যেখানে 163 ধারা ছিল আজও 163 ধারা সেখানেই আছে। ডাক্তারবাবুদের দাবি হুবহু তাই রইল।
এবং সিপির হাতে সিপির পদত্যাগের দাবিপত্র তুলে দেওয়ার যে তাদের অঙ্গীকার সেটাও রইল, তাহলে 22 ঘন্টা কেন সময় নষ্ট করা হলো? কেন 22 ঘন্টা ওই ছেলে মেয়েগুলোকে বৃষ্টিতে ভিজতে হলো, রোদে পুড়তে হলো, সারা রাত রাস্তায় থাকতে হলো? এই বিষয়টা আমার কাছে পরিষ্কার নয়। সুমন, দেখো 150 বছরের কলকাতা পুলিশের যে গরিমা, যে অহংকার, যে সম্মান, যে ঐতিহ্য, তা কিন্তু আজকে ধুলায় ভুলণ্ঠিত হয়েছে। এই কারণে নয় যে ডাক্তারদের কাছে হেরে গেছে। দেখো, একটা নার্ভ রেকিং এক্সারসাইজ চলছিল। না, প্লাস হচ্ছে এটা তো হার জিতের ব্যাপারই না, হার জিতের ব্যাপার না, ন্যায্য দাবিতে, ন্যায্য দাবিতে এসছে। ইট কুড হ্যাভ বিন সলভড। তার মানে কি? ল্যাক অফ অ্যান্টিসিপেশন। মানে এদের শিরদাঁড়া যে কত শক্ত, এবং এদের ডিটারমিনেশন, এবং এদের যে স্ট্রেংথ, যে আদর্শ, যে নীতি, যে সততা, আন্দোলনের মধ্যে অরাজনৈতিক যে সাধারণ মানুষের যে ক্ষমতা, তার বহিঃপ্রকাশ, যেটা অ্যান্টিসিপেট করতে পারেনি কলকাতা পুলিশ। অ্যানাদার ফেইলিওর। দেখো, সেই জন্য সিদ্ধারাতে ধার দিয়ে আসতে হলো। ওটা প্রতীকী দিল, এবং এটাই ওরা বলতে চেয়েছে, সেটাই বলতে চেয়েছে, যার জন্য ওই সিদ্ধারাটাকে, প্রতীকী সিদ্ধারাটাকে বয়ে নিয়ে চলে। তুমি ডে 1 থেকে দেখো, ডে 1 থেকে ঘটনার পর থেকে, ঘটনার ঘটা 9 তারিখের ঘটনা থেকে দেখো, দিস আনগার্ডিং অফ দি প্লেস অফ অকারেন্স। খালি যেখানে ডেড বডিটা পুরো আছে, দ্যাট ইজ নট দি প্লেস অফ অকারেন্স। এন্টায়ার রুম ইনক্লুডিং দ্য ফ্লোর, the way of retreat, way of exit, সবগুলোই কিন্তু that comes under the purview of place of occurrence. একদম সিন অফ ক্রাইম খালি ওইটা নয়, যেখানে মেরেছে সেটা নয়। তো সেখানে আমার যেন মনে হলো যেন কোনো রাজনৈতিক সভা চলছে, স্ট্রিট কর্নার চলছে, এবং বাইরে যারা লাইন দিয়ে রয়েছে তারা হচ্ছে শ্রোতৃবৃন্দ, শ্রোতা, তারা সব শুনবে। এবং একটা বিচিত্র তত্ত্ব, ওই 52 ফিটের মধ্যে 40 ফিট আর 11 ফিটের গল্প শুনলাম, 51 ফিটের গল্প শুনলাম, এ কোনোদিন দেখিনি। এবং তুমি শোনো, এটা কিন্তু কারিগর বা রচয়িতা বা আর্কিটেক্ট হচ্ছে সন্দীপ ঘোষ। ওর যে কুচক্র যেটা আছে, ঘনিষ্ঠ যেগুলো আছে, সেগুলোকে নিয়ে এসছে সঙ্গে করে ফর সাম আলটিরিয়ার মোটিভ। এবং তাহলে why police was being victim of that situation? কেন হবে? Police is the authority, they have taken over the charge of the scene of crime and place of occurrence. সন্দীপ ঘোষ কেন যেই আসুক বার করে দেবে। ঠিক, একদম। যেহেতু সলিলদা সন্দীপ ঘোষের নাম বললো, আমি খুব প্রাসঙ্গিক, আমি আর 15 মিনিট পরে বিস্তারিত আলোচনায় আসবো। অবশেষে সিবিআই গ্রেফতার করার 24 ঘন্টা পর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর সন্দীপ ঘোষকে সেই বহু প্রতীক্ষিত সাসপেনশন লেটার ধরানোর তো উপায় নেই। তিনি তো ক্রিমিনাল ইনভেস্টিগেশন এগেনস্ট প্রফেসর, অনগোয়িং ক্রিমিনাল ইনভেস্টিগেশন, ইন ভিউ অফ অনগোয়িং ক্রিমিনাল ইনভেস্টিগেশন। সেটাও ভুল। অনগোয়িং ক্রিমিনাল ইনভেস্টিগেশন হলে তাকে সাসপেন্ড করতে হবে। হি ডাজ নট ডিজার্ভ টু বি সাসপেন্ডেড। যদি 48 ঘন্টা কাস্টডিতে থাকে তাহলে হি ডিমড টু বি সাসপেন্ডেড। ঠিক, 48 ঘন্টা কিন্তু হয়নি। এখানেও ভুল, মানে তড়িঘড়ি করতে গিয়ে সব জলাঞ্জলি। বেশ, আমি এই ভুল শব্দটা তুললাম। সেটা হচ্ছে গত 22 ঘন্টা ধরে আমি যদি দাবিটা মেনেই নেব, আমি একাধিক বাংলা প্রবাদ বলতে পারি, সেই দিকে যাচ্ছি না, তাহলে 22 ঘন্টা আগে এই সিদ্ধান্ত নিয়ে আমি কেন জুনিয়র ডাক্তারবাবুদের, যেখানে বহু অংশ থেকে বলা হচ্ছে যে এর থেকে ন্যায্যতর দাবি হয় না, অন্তত তাদের যেটা 22 ঘন্টা পর করলাম, 22 ঘন্টা আগে করলাম না কেন? এই প্রশ্নটা উঠবে। কেন আমি দুপুর গড়িয়ে রাত, রাত গড়িয়ে আবার দুপুর, চড়া রোদ, ঝমঝমে বৃষ্টি, এই মাথায় নিয়ে এই ছেলে মেয়েগুলোকে বসে থাকতে হলো? এই প্রশ্ন তুললাম আমরা। দেখুন, শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, নিশ্চিত কোথাও ভুল থেকে গেছে, প্রধান অসুখ নিয়ে কলকাতায় ঘোরে লক্ষ লোক। যারা অসুখ নিরাময় করেন, রোগীকে নতুন জীবন দেন, তাদেরই প্রতিবাদে আলোড়িত, মুখরিত হয়ে উঠল কলকাতা। দাবি একটাই, আরজিকর কাণ্ডের বিচার চাই। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজারের উদ্দেশ্যে মিছিল করেন আন্দোলনরত চিকিৎসকরা, কিন্তু মিছিল আটকাতে বেন্টিং স্ট্রিটে কার্যত দুর্গ করে তোলা হয়।
সেইখানেই শুরু হয় ডাক্তারদের অবস্থান। দুপুর থেকে রাত, পরের দিন সকাল, আবার একটা দুপুর রাস্তায় বসে রইলেন জুনিয়র চিকিৎসকরা। প্রখর রোদ্দুর কিংবা ঝমঝমিয়ে বৃষ্টি কোনো কিছুই তাদের দমাতে পারল না। রাতভর দফায় দফায় আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন পুলিশ অফিসাররা, কিন্তু অনড় থাকেন তাঁরা। ওনারা ভুলে যাচ্ছেন 36 ঘন্টার ডিউটি তো ডাক্তাররা করে। আমরা তো এখানে বিনা খিদা বিনা তেষ্টায় আমরা এখানে বসে থাকতে পারি 34 ঘন্টা। এই ধৈর্যের পরীক্ষাটা ওনারা ভুলে যাচ্ছেন, আমরা বসে থাকবো। রাতভর অবস্থানের মধ্যেই জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। উঠে দাঁড়ান ব্যারিকেডের অপর প্রান্তে থাকা পুলিশ কর্মী আধিকারিকরা। ওনারা ভুলে গেছেন আমরা ডাক্তার, আমরা টানা 48 ঘন্টা 72 ঘন্টা কাজ করতে পারি না খেয়ে দেখে, এরকমই মাটিতে ঘুমিয়ে। তো আমাদেরকে ওনারা টেস্ট নিচ্ছেন, আমরাও টেস্ট দিচ্ছি, আমরা দেখি কতগুলো ওনারা দাঁড়াতে পারবেন। রাতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যোগ দেন শিল্পীরাও। রাত গড়িয়ে দুপুর, পুলিশ কমিশনারের টেবিলে প্রতীকী শিরদাঁড়া রেখে শিরদাঁড়া সোজা করে তাঁর সামনে তাঁরই পদত্যাগ চাইলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সেখানে যে দাবি ছিল সিপির পদত্যাগ, 3 নম্বর ডিমান্ড, সেই ডিমান্ডে আমরা এখনো অনড় থাকছি। আমরা মনে করি এই নৈতিক দায়ভার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল স্যার, তার পদত্যাগ করা উচিত। ফিয়ার্স লেন থেকে অবস্থান আন্দোলন তুলে নেওয়ার পর বিক্ষোভ স্থল পরিষ্কার করে দেন জুনিয়র চিকিৎসকরা। পুরুষোত্তম পণ্ডিত, সৌমিত্র রায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। খানিকক্ষণ আগে শুভময়দা বলছিলেন যে তার ছোটবেলার অনিমেষ মাধবীলতার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছিল আজ থেকে 17 বছর আগে ওই উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের লেখক সমরেশ মজুমদারের কথা। রিজওয়ানুরের ঘটনা হয়েছিল 2007 সালের 21শে সেপ্টেম্বর। তারপর আপনারা জানেন বিরাট একটা শো এই চ্যানেলেই আমরা করি, প্রিন্সেপ ঘাটে। সেই শো থেকে একেবারে সরাসরি সেই অনুষ্ঠান থেকে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবি ওঠে। এবং সবথেকে বড় কথা, সেই শোতে প্রচুর বিশিষ্ট মানুষ ছিলেন। সমরেশ মজুমদার, আমাদের মাথায় রাখতে হবে, তিনি শুধুমাত্র তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না, একেবারে স্কুলের সহপাঠী ছিলেন। দ্ব্যর্থহীন ভাষায় যে ঘটনা ঘটেছে তার জন্য সমরেশদা অন ক্যামেরা প্রকাশ্যে প্রিন্সেপ ঘাটে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শুধু পুলিশ কমিশনারের পদত্যাগ চাননি, গোটা সিস্টেমটা যে পচে যাচ্ছে তাতে পচন ধরেছে স্পষ্ট করে দিয়েছিলেন। আমি বলছি ঠিক এই পাটেই আমি আসবো শুভময়দার কাছে, অর্থাৎ ব্যক্তিগত সম্পর্ক নয়, কোথাও নাগরিক সমাজের যে বৃহত্তর নৈতিকতার ডাকটা আমি আজকে দেখছিলাম। এক তো কালকে সেই ছবিটা সকাল 4টের সময় হঠাৎ সমস্ত ডাক্তারবাবুরা উঠে দাঁড়ালেন ফিয়ার্স লেনে এবং পুলিশ জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেন। উল্টো দিকে কয়েকশো পুলিশ বোধা ছিলেন, তারা উঠে দাঁড়াতে বাধ্য হলেন। আমি বলছি আশেপাশের বাড়িগুলো যদি দেখেন শুভময়দা, কেউ বাড়ির দরজা খুলে দিচ্ছেন যে তাদের শৌচাগার ব্যবহারের জন্য, ছোটোখাটো দোকান সারা রাত খুলে রেখেছেন, পয়সা নিচ্ছে না, শুধু যতটুকু কেক আছে বিস্কিট আছে যাতে ডাক্তারবাবুরা খান। কেউ সারা রাত ধরে শুধু চা করে গেছেন, কেউ বাড়িতে খিচুড়ি রেঁধে তাদের খাইয়ে যাচ্ছেন, কোনো টাকা পয়সার ব্যাপার নেই, শুধুমাত্র আমাদের ঘরের ছেলে মেয়েগুলোর জন্য। এই ছবি কোথাও আমার ভীষণ পরিচিত এবং সারা জীবন যার জন্য আমৃত্যু গর্ব করতে পারি সেই কলকাতা শহরটাকে আরও একবার চিনিয়ে দিল। শুধু মধ্যবিত্ত বাঙালি বুঝতে শিখছে আর কি, সেই জন্যেই লোহার ব্যারিকেড খুলছে পুলিশ, আমাদের ছেলেমেয়েরা আমরা করব জয় গাইছে, আকাশ থেকে ঝেঁপে বৃষ্টি নামছে, কবিতারাও নামছে। হাজার হাজার অনিমেষ আর মাধবীলতাকে আপনি যেমনটা বললেন আমরা এই কলকাতা শহরে দেখতে পাচ্ছি। কেন এই পরিস্থিতিটা হলো? আমাদের বাবা মায়েদের সময়ও এই পরিস্থিতি ছিল না। আজকে ডক্টর নাইয়ারা যেভাবে পথে নেমেছেন, আজকে ওই পরিস্থিতি নেই। এই পরিস্থিতি তৈরি করার জন্যে আমাদের যে প্রজন্মটা, অর্থাৎ এই 70-এর দশকের 80-র দশকের প্রজন্ম, আমরা হচ্ছি মূল অপরাধী। কেন মূল অপরাধী? আমরা তৈরি করেছি এই রাজনৈতিক সমাজ
যেখানে আজকে বিধানসভায় যে আলোচনা হচ্ছে সেখানে হোয়াট অ্যাবাউট ইজম চলছে। এ ওর পদত্যাগ চাইছেন, ও ওর পদত্যাগ চাইছেন। আজকে কোনো মানুষ বিধানসভার কথা শুনতেন না, টেলিভিশনে কিছুটা দেখানো হয়েছে, কেউ তাদের দিকে নজরই দেননি, তারা তাকিয়েছিলেন ডাক্তারবাবুদের দিকে। আমরা কি তৈরি করেছি? আমরা তৈরি করেছি এই থ্রেট কালচারের হুমকি সংস্কৃতি, অর্থাৎ বামফ্রন্টের যে রাজত্ব তার 90-এর দশকের পর থেকে শুরু করে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়, লোকাল কমিটি থেকে শুরু করে তারপর তৃণমূল যেভাবে জায়গাটা দখল করে নেয়, সর্বক্ষেত্রে নিরাপত্তাহীন একটা সমাজ সৃষ্টি হয়, আমরা শঙ্কিত, আমরা দিশেহারা। সেইখানে আজকে ডাক্তারবাবুরা যে আন্দোলনটা তৈরি করেছেন, এই আন্দোলনটাকে অন্তত রক্ষা করার দায়িত্বটুকু আমরা নিতে পারবো কি না। অর্থাৎ এর মধ্যে আমরা যারা এই মাঝখানের সময় তৈরি হয়ে এসেছি, আমরা যারা আজকে বিভিন্ন পদে আছি, আমাদের মতো যারা বড় বড় আইপিএস, বড় বড় আইএএস, ডাক্তারদের মাথায়, ইঞ্জিনিয়ারদের মাথায়, ইনস্টিটিউটদের মাথায় যে কোনো জায়গায় ভিসি করে দিলে আমরা ছুটে যাই। আজকে বহুদিন পর বিপ্লববাবু দেখিয়েছেন যে আমরা যারা এইভাবে ছুটে যাই, কিছু একটা দেয়া হলে সেটা পেয়ে গেলাম বলে মুখ বন্ধ করে থাকবো, সেই জায়গায় আমাদের বাবা মা থেকে আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে লাথিমার ভাঙড়ে তালাটা শেখাতে পারলেন। আমাদের যে রাজনৈতিক দলগুলোয় কটা করে ডাক্তারবাবু আছেন, বিজেপি, সিপিএম, তৃণমূল, গুনুন একটু ওই 2-3 করে, তারা যেটা বুঝতে পারেননি সেটা হচ্ছে 1000খানা 10,000খানা ডাক্তার, এবং তারা যদি পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করতে চেষ্টা করেন, তখন যে কথাটা ডক্টর নাইয়া বললেন, ভয় যেমন ছোঁয়াছে সাহসও তেমন ছোঁয়াছে, ভয় যেমন ছোঁয়াছে সাহসও তেমন ছোঁয়াছে। আপনারা যদি আমাদের সাহস দিতে পারেন, মাঝে পশ্চিমবঙ্গের যে 20টা বছর আমরা ধ্বংস করেছি, আপনারা সেই জায়গায় যদি পথ দেখাতে পারেন, এবং আমরা যদি আজকে শিরদাঁড়া মেরুদণ্ড শুধু ওনাকে দিলে হবে কি করে, আমাদের জন্যও একটা করে নিয়ে আসবেন, আমাদেরও আপনাদের কাছ থেকে একটা করে শিরদাঁড়া নিতে হবে। কারণ আজকের এই পরিস্থিতির জন্য কোনো তৃণমূল, কোনো সিপিএম, কোনো বিজেপি, কোনো কংগ্রেস দায়ী নয়। মধ্যবিত্ত, শিক্ষিত, উদারবাদী যে বাঙালি, তারাই ভয় পেয়েছেন, তাদেরকে যারা হুমকি দিচ্ছেন আমরা ভয় পেয়েছি, আমরা প্রতি মুহূর্তে আপোষ করেছি। এই দায় আমাদের। আপনাদের প্রতিটি স্লোগান যেন আমাদের বিরুদ্ধেও প্রতি মুহূর্তে উঠে আসে, এবং আমরা যেন আপনাদের আন্দোলনটাকে কিছুদিন পর আবার কোনো এক রাজনৈতিক দলের সঙ্গে গিয়ে, আবার কারোর কাছে হাত কচলাতে গিয়ে আপনাদের আন্দোলনটাকে যেন আমরা ধ্বংস করে না দিতে পারি, এইটা আপনারা কড়া নজর রাখবেন। অসাধারণ। আমি একটা বাক্য বলতে যাব, শুভময়দা বলে দিলেন, দুর্ধর্ষ একটা বাক্য বলেছেন, আজকে সৃষ্টি করেছেন কার্যত ডক্টর নাইয়া, যে ভয় যেরকম সংক্রামক সেই রকম সাহসও সংক্রামক। আমি ঠিক এইখানে আমার পরের প্রতিবেদনটা সাহসের উদ্গীরণ কিনা আমরা জানি না। আজকে বাইপাসে মুষলধারে যখন বৃষ্টি হচ্ছে, একটা অংশে বাইপাসে প্রায় 14 কিলোমিটার রাস্তায় সিনিয়র ডাক্তারবাবুরা, স্বাস্থ্যকর্মীরা, নার্স বোনেরা প্রত্যেকে হাত ধরে দাঁড়িয়ে আছেন। আমাদের এই অফিস যেখানে বাইপাসটা দেখা যায়, আমি শেষও দেখতে পাইনি, শুরুও দেখতে পাইনি। তার কারণ ওই মানুষের ঢল যারা শান্তভাবে দাঁড়িয়ে আছেন, এবং যে বাস যানবাহনগুলো যাচ্ছে সেখান থেকে শুধুমাত্র কেউ বাস থামলে হাতে বেরিয়ে আসছে, তাতে মোবাইলে ছবি বা ভিডিও উঠছে, আর নয়তো হাততালি। অসাধারণ এই দৃশ্যের সাক্ষী হলাম আমরা সবাই, সাক্ষী হলো আমাদের এই শহর। দেখুন, রাতভর অবস্থান, 22 ঘন্টার আন্দোলনের চাপে সরল ব্যারিকেড। জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের কাছে মাথা নত করল পুলিশ। আর তখন শহরের অন্য প্রান্তে বৃষ্টি মাথায় সাধারণ মানুষের বিন্দুমাত্র সমস্যা না করে বাইপাসের একটা ধারে প্রায় 14 কিলোমিটার রাস্তায় মানববন্ধন করলেন সিনিয়র চিকিৎসকরা। সঙ্গ দিলেন অসংখ্য স্বাস্থ্যকর্মী। জুডিশিয়ারি কাজ করছে, কিন্তু পুলিশ কোথায়? কোথায় সরকার? আজকে ডাক্তারদের কেন নাপতে হচ্ছে? এ কিন্তু খুব খুব খারাপ জায়গা আমরা নিয়ে যাচ্ছি। মানুষ চাইছে অশান্ত অবস্থা, কোনো রকম ডিস্ট্রাকটিভ আমরা ডেমনস্ট্রেশন করি না, কারণ একটা সমাজের একটা প্রতিষ্ঠিত জায়গায় এসছি, লোককে সেবা করার জায়গায় এসছি, সেখান থেকে আমরা ক্ষতি করতে চাই না। কিন্তু আমাদেরও তো দেখতে হবে
যেই প্রতিষ্ঠানগুলো যাতে নষ্ট না হয়, এরা কিন্তু নষ্ট করে দিচ্ছে। বেলেঘাটা থেকে আনন্দপুর হয়ে পাটুলি, নিহত চিকিৎসকের সুবিচারের দাবিতে সুশৃঙ্খল নীরব আন্দোলনের সাক্ষী হল কলকাতা। এই দিনই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গণ কনভেনশনেরও আয়োজন করা হয়। বারবার পুলিশ, রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন? কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে। এরা কল্পনা করতে পারেনি, এরা কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের 1 লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে। আমি আশা করব যেটা আন্দোলন এবং বিপ্লবের সন্ধিক্ষণে আছে, এটা আগামী 5ই সেপ্টেম্বর অথবা 15ই সেপ্টেম্বর বা 5ই অক্টোবর বা একটা দুর্গাপুজো বা একটা দিওয়ালিতে যেন এই আন্দোলন মুখ থুবড়ে না পড়ে, এই আন্দোলন যেন সত্যিকারের বিপ্লবের রাস্তা থাকে। সিন্ডিকেট, কিছু বছর আগে শুনেছিলাম ইট বালি ওইসবগুলো নাকি তাদের কাছ থেকে নিতে হয়। তারা মেডিকেল এডুকেশনটাকে কন্ট্রোল করে, কার কোথায় পোস্টিং হবে জানা নেই, এবং কিছু যদি কেউ বিদ্রোহ করে তার পোস্টিংটা অনেক দূরে হয়। তো এই সিন্ডিকেটটাকে, এই কালো হাতটাকে ভেঙে দাও, গুড়িয়ে দাও। সব মিলিয়ে আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে প্রতিবাদের নিত্য নতুন রূপ দেখতে পাচ্ছে মহানগর। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে আগামীকাল রাত 9টা থেকে 10টা অবধি মোমবাতি বা প্রদীপ জ্বালানোর ডাক দিয়েছেন ডক্টর নাইয়ারা। সেই সঙ্গে মানববন্ধনেরও ডাক আছে। আর এই কর্মসূচিতে যোগ দিতে কাল আরজিকর হাসপাতালে পরিবারের সদস্যরা যারা সব কিছু হারিয়েছেন তারা যাবেন, আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তারা। দেখুন, সঠিক বিচারটা আছে। হ্যাঁ, পরিবারের লোক যাবে, পরিবারের লোক যাবে, আরো অনেকেই যাবে, সেটা কালকে বুঝতে পারবে। ঠিক করা হয়নি আমাদের, যাবে, পরিবারের লোক যাবে। আরজি করি আমাদের প্রথম যাওয়ার, এখন যাব ঠিক হয়নি। আরজি করে তো জানতেই পারবেন আপনারা, আরজি করেই যাব আমরা। আরজি করেই আমার মেয়ের ঘটনা ঘটেছে, আরজি করেই আমাদের প্রথম টার্গেট। সেগুলো কালকে জানতে পারবেন, কালকে জানতে, এখনো ঠিক হয়নি।